মুস্কান কুজনের সব কথা উপলব্ধি করার চেষ্টা করে আর পিছন ফিরে না তাকিয়ে চৌধুরী বাড়ির সামনে এসে কলিং বেল বাজায়। এতক্ষণ মনে সাহস সঞ্চার করলেও এখন অল্প অল্প ভয় লাগছিল। আরিফ তাকে দেখে যদি আবার রিয়েক্ট করে, ভয় লাগছিল খুব। মুস্কানের ভাবনার মধ্যে কেউ একজন এসে দরজা খুলে দেয়। মুস্কান চোখ তুলে তাকাতে আরিফকে দেখে ভয়ে ডোক গিলে। আরিফ রাগী চোখে তাকায় মুস্কানের দিকে। মুস্কানকে পুনরায় নিজের বাড়িতে ফিরতে দেখে আরিফ প্রচণ্ড অবাক হয়ে যায়, সাথে তার ভীষণ রাগও হয়। মুস্কানের উপর রাগ দেখিয়ে সে চিৎকার করে বলে, আপনি কেন আবার আমার বাড়িতে এসেছেন? খুব তো বড় মুখ করে নিজের প্রেমিকের সাথে বেরিয়ে গেলেন, তাহলে আবার কোন মুখে এ বাড়ির চৌকাঠে পা রেখেছেন? মুস্কান আরিফের এমন কথায় ভীষণ কষ্ট পায়, তবে আর রাগের মাথায় সিদ্ধান্ত নেয় না সে। কুজন কাবেরী বেগমের বলা কথাগুলো চিন্তা করে সে। তারা দুজনেই তাকে পরামর্শ দিয়েছে রাগের মাথায় কোনো কিছু না বলতে, বরঞ্চ ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিতে। সেই সব চিন্তা আমলে এনে মুস্কান আরিফের কথার বিপরীতে বলে, আমি নিজের শ্বশুর বাড়িতেই এসেছি, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। কিসের শ্বশুর বাড়ি? আপনার কাছে এই সম্পর্কের কোনো মূল্য আছে নাকি? এতদিন হয়তো ছিল না, তবে এখন থেকে আমার কাছে এই সম্পর্কের মূল্য অনেক। আমি চাই আমার সংসার সাজাতে, আর তাই তো আমি ফিরে এসেছি। কথাগুলো বলতে বলতেই আরিফকে পাশ কাটিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো মুস্কান। আরিফ চোখ পাকিয়ে দেখতে লাগলো। তার মধ্যে আতিকা চৌধুরীও চলে আসেন সেখানে। মুস্কানকে ফিরে আসতে দেখে তিনি ভীষণ খুশি হলেন, যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন তিনি। মুস্কানকে কাছে এনে তিনি বলেন, আমি জানতাম তুমি ফিরবে। সংসারের বাঁধন যে বড় বাঁধন, কোনো মেয়েই যে এই বাঁধন অস্বীকার করতে পারে না। মুস্কানও নিজের অবস্থান পরিষ্কার করতে বলে, জি, আপনি একদম ঠিকই বলেছেন ম্যাডাম। এবার আমিও নিজের সংসারে সম্পূর্ণ মনোযোগ দিব। এই পরিবারের একজন যোগ্য বউ, ওনার একজন যোগ্য সহধর্মিণী হয়ে ওঠার চেষ্টা করব, বলে আরিফের দিকে তাকায় মুস্কান। আরিফ চোখ ফিরিয়ে নেয়। আতিকা চৌধুরী মুস্কানের মাথায় হাত রেখে বলে, অতীতের তিক্ত স্মৃতি ভুলে এখন তুমি সামনের দিকে মনোযোগ দাও। আর হ্যাঁ, এত জলদি পাকা গিন্নি হওয়ার দরকার নেই। সামনে যে তোমার এইচএসসি পরীক্ষা, সে কথা মাথায় রেখো। অনেক দিন থেকে তো পড়াশোনার সাথে সম্পর্ক নেই। জানি তুমি অনেক মেধাবী ছাত্রী, তবুও প্রস্তুতি নিতে হবে। তুমি যাও, আগে ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি, খেয়ে তারপরে পড়তে বসবে। আমি ফুপির বাড়ি থেকেই খেয়ে এসেছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। আমি তাহলে রুমে যাই। হুম, যাও তাহলে। মুস্কান নিজের আর আরিফের রুমের দিকে যায়। মুস্কান চলে যেতে আরিফ আতিকা চৌধুরীর সামনে এসে বলে, তুমি কেন ওই মেয়েটাকে আবার কিছু বললে আম্মু? ওর ভুলগুলো ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন ছিল। আতিকা চৌধুরী শান্ত স্বরে বলেন, দেখো আরিফ, মানুষ মাত্রই ভুল হয়। আর মুস্কানের তো বয়স কম, তাছাড়া জানিসই তো ওর পারিবারিক অবস্থা, তাই ওর মধ্যে কিছু অসম্পূর্ণতা রয়েছে। তোকে তো একটু মানিয়ে চলতে হবে বল। সবসময় তো শুধু মেয়েরাই মানিয়ে নেবে না, ছেলেদেরও তো একটু মানিয়ে নিতে হবে। কি বলছো কি আম্মু তুমি? ওই মেয়ের বয়স কম? দেখে তো মনে হয় না এই মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটির স্টুডেন্ট লাগে দেখলে। আতিকা চৌধুরী হতাশ গলায় বলেন, তুই আসলে মেয়েটা সম্পর্কে কিছু না জেনেই কথাগুলো বলছিস। মুস্কানের মায়ের দ্বিতীয় বিয়ের পর যখন ও এসএসসি দিল, তারপর থেকে তো 2 বছর ওর পড়াশোনাই বন্ধ ছিল। ওকে বাড়ির যাবতীয় কাজ সব করতে হতো। তারপর অনেক জেদ করে কলেজে ভর্তি হয়, তাই তো ও পিছিয়ে গেছে অনেকটা। 20 বছর বয়সে এসএসসি দিবে মেয়েটা। মুস্কানের জীবনের এসব কথা শুনে এবার আসিফেরও একটু খারাপ লাগতে শুরু করে। আতিকা চৌধুরী বলে ওঠেন, প্রত্যেক মানুষের জীবনে কিছু ভুল থাকে, মুস্কানও কিছু ভুল করেছে। তুই ওর এই ভুলের কথা ভাবার সাথে ওর পারিপার্শ্বিক পরিস্থিতিও মাথায় রাখিস, আর ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, মানিয়ে চললে দেখবি একসময় তোরা দুজনেই সুখী হতে পারবি। আর এই আতিকা চৌধুরীর কথা যুক্তি খুঁজে পায়, তারপর নিজের রুমের দিকে যায়। মুস্কানের সাথে কিছু বলে নেওয়া প্রচণ্ড জরুরি। আতিকা চৌধুরী মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ তুমি দেখো, এই দুজনের মনের মিলটা যেন হয়। দুজন যেন একদিন এই পবিত্র বন্ধনের মর্যাদা বুঝতে পেরে একে অপরের সাথে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে। আরিফ রুমে প্রবেশ করতে দেখতে পায় মুস্কান রুহিকে নিজের কোলে নিয়ে বসে আছে, আদরে বড়িয়ে দিচ্ছে ছোট্ট বাচ্চাটাকে। মুস্কান রুহিকে কোলে নিয়ে বাচ্চাটার মাসুম চেহারার দিকে তাকিয়ে থাকে। রুহিকে মায়াবী চোখে তাকিয়ে আছে তার দিকে। মুস্কান রুহিকে নিয়ে আগে যেসব কথা বলেছিল সেসবের জন্য অনুতপ্ত বোধ করে বলে, ইস, কতটা খারাপ কাজ করেছি আমি। রাগে ক্ষোভে এতটাই অন্ধ ছিলাম যে একটা ছোট বাচ্চার সম্পর্কে কি না কি বলেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আরিফ দৃঢ় পায়ে এগিয়ে আসে।
তারপর খানিকটা কাঠিন্য বজায় রেখে বলে, রুহি জাগলো কিভাবে? আমি তো ওকে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। মুস্কান আসমকা এমন কথা শুনে থতমত খেয়ে যায়। ধীরে সুস্থে নিজেকে সামলে নিয়ে বলে, আমি এসে দেখলাম ও জেগে গেছে এবং কাঁদছে, তাই কোলে নিয়ে ওর কান্না থামানোর চেষ্টা করছিলাম। ও আচ্ছা। এরপর কিছু সময় পিনপতন নীরবতা বজায় থাকলো। আরিফ মুস্কানের পাশে এসে বসে, নিজের কণ্ঠে নমনীয়তা এনে বলল, আপনাকে আমি কিছু কথা বলতে চাই মুস্কান, আপনি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। আচ্ছা, শুনব। আমি আগেও আপনাকে বলেছি, এখন আবারও বলছি, আমার কাছে আমাদের এই সম্পর্কটাকে সহজে স্বাভাবিক করার সময় লাগবে। কিন্তু আপনার ধৈর্যের অভাব এবং আবিরের কথা আমাকে রাগিয়ে দিয়েছিল। আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। সেসবের জন্য আপনার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। মুস্কানও অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, আমিও ক্ষমা চাইছি। আরিফ রুহিকে নিজের কোলে তুলে নিয়ে বলে, আমি এখনও আগের কথাই বলবো, আমার সময় লাগবে। এত সহজে আমরা আদর্শ স্বামী স্ত্রী হয়ে উঠতে পারবো না, তবে ভালো বন্ধু হয়ে থাকতেই পারি। মুস্কান মাথা দুলিয়ে সম্মতি জানায়। তারপর দুজনেই সমস্বরে হেসে ওঠে। ছোট্ট মুস্কানও তাদের সাথে তাল মিলিয়ে খিলখিল করে হাসে। সব মিলিয়ে যেন এক অপূর্ব মুহূর্তে সৃষ্টি হয় সেখানে। সময়ের স্রোত নিজের মতো করে এগিয়ে চলছে। মুস্কান ও আরিফের সম্পর্ক এখন ভীষণ বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা এখন একে অপরকে অনেক ভালো বোঝে, আর কোনো ঝামেলা হয়নি তাদের মাঝে। এরই মধ্যে মুস্কানের এইচএসসি পরীক্ষা দেওয়া হয়ে গেছে। পরীক্ষার রেজাল্টও আসা শেষ। মুস্কান গোল্ডেন এ প্লাস পেয়েছে। বাড়িতে খুশির বন্যা বয়ে গেছিল। আতিকা চৌধুরী আরিফ দুজনেই তার এই সাফল্যে ভীষণ খুশি হয়েছে। এই সাফল্য উদযাপন করতে সবাই সপরিবারে রেস্টুরেন্টে ডিনারও করেছে। কুজনও ফোন করে মুস্কানকে অভিনন্দন জানিয়েছে। সব কিছুই অনেক বেশি স্বাভাবিক, তবে মুস্কান হাত পা গুটিয়ে বসে নেই। পরীক্ষার রেজাল্ট আসতে না আসতে সে ব্যস্ত হয়ে পড়েছে অ্যাডমিশন প্রস্তুতি নিতে। মুস্কানের বাবার ইচ্ছে ছিল তাকে ডাক্তার বানাবে। সেই ইচ্ছে পূরণে বদ্ধপরিকর মুস্কান। মেডিকেলে অ্যাডমিশনের প্রিপারেশন আগে থেকেই ছিল। মুস্কান অধীর আগ্রহে অপেক্ষা করে চলছে। মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল সে। আজ অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আসার কথা। মুস্কানের বুক ক্রমান্বয়ে দুকপুক করছে। যদিও পরীক্ষা যথেষ্ট ভালো দিয়েছে, তবুও মনে খসখসানি থেকেই যায়। হাজার হোক, মেডিকেলের ভর্তি পরীক্ষা কোনো চারটিখানি কথা না। লাখ লাখ মানুষ এখানে অংশগ্রহণ করে। তাদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে গুটি কয়েকজনই বিশেষ সুযোগ পেয়ে থাকে। মুস্কান মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে চলল অবিরাম। সাথে নিজের মৃত বাবার কথা ভাবল। বাবার কথা মনে করতে তার ভীষণ কষ্ট হয়। লোকটা ভীষণ ভালোবাসতো যে তাকে। মুস্কান আজও ভাবে তার বাবা বেঁচে থাকলে তার জীবনটা আজ অন্যরকম হতো। এতটা কষ্ট পেতে তো হতো না তাকে। মুস্কানের এমন ভাবনার মাঝে আতিকা চৌধুরীর ডাকে বাহিরে বেরিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় সে। মুস্কানকে দেখা মাত্রই আতিকা চৌধুরী এসে জড়িয়ে ধরেন তাকে। আতিকা চৌধুরী বুবুন বুলানো হাসি দিয়ে বলেন, আমি জানতাম তুমি পারবে। অবশেষে তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ। আমাদের সকলের মাথা গর্বে উঁচু করে দিয়েছ। বি প্রিপেয়ার মুস্কান, টু বি ডাক্তার মুস্কান। মুস্কানের মুখে অপরন্ত খুশির ঝিলিক ফুটে ওঠে। এই খুশি ভাষায় প্রকাশ করা যাবে না। স্বপ্ন পূরণের আনন্দ যে কল্পনাতীত। মুস্কান উত্তেজিত স্বরে বলে, তার মানে আমার মেডিকেলের অ্যাডমিশন হয়ে গেছে? আমি এখন ডাক্তার হতে পারবো? নিজের বাবার স্বপ্ন পূরণ করতে পারবো? মুস্কানের আনন্দ আজ যেন সীমানা ছাড়া। তাকে দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ। মুস্কানের এই খুশির মাত্রা আরও বেড়ে যায় যখন আরেক মিষ্টি কিনে নিয়ে এসে উপস্থিত হয়। তারপর মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বের করে মুস্কানকে নিজ হাতে খাইয়ে দিয়ে বলে, অভিনন্দন আপনাকে মুস্কান, আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। মুস্কান হাসি মুখে আরিফের দিকে তাকায়। আরিফের সাথে সংসারে এখন সে পুরোপুরি মানিয়ে নিয়েছে। তাদের সম্পর্কও অনেকটা স্বাভাবিক হওয়ার পথে। যদিও বা এখনও শারীরিকভাবে কাছে আসেনি তারা, তবে মনের সন্ধির দিক থেকে অনেকটা এগিয়ে এসেছে দুজনের। হয়তোবা খুব শীঘ্রই তাদের দুই হৃদয়ের সন্ধিও হতে চলছে। কুজন কাবেরী বেগম এবং বাবা আব্দুল মান্নানকে সাথে নিয়ে উপস্থিত হয়েছে চৌধুরী বাড়িতে। মুস্কানের মেডিকেল অ্যাডমিশনের কথা শুনে কাবেরী বেগম সহ আগ্রহ প্রকাশ করেছিলেন মুস্কানের সহিত দেখা করার জন্য। তাই তো আজ তারা সপরিবারে উপস্থিত হয়েছে এখানে। বর্তমানে সোফায় মুস্কানের ঠিক পাশে বসে আছেন কাবেরী বেগম। মুস্কানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, আল্লাহর কাছে দোয়া করি তুই এভাবেই নিজের জীবনে এগিয়ে যা মা, আর যেন তোকে পিছনে ফিরে তাকাতে না হয়।
কুজনও মুস্কানের এই সাফল্যে প্রচণ্ড খুশি। নিজের স্বপ্নটা পূরণ করতে না পারলেও মুস্কানের স্বপ্নটা পূরণ হয়েছে, এটাই তাকে খুশি করে দিয়েছে। আব্দুল মান্নানও বেশ স্নেহ করেন মুস্কানকে। তিনি মুস্কানের এই খুশিতে আনন্দিত হয়ে বলেন, তোমার মেডিকেলে অ্যাডমিশনের খবর শুনে সত্যিই ভীষণ আনন্দ পেয়েছি মুস্কান। আজ যদি মারুফ ভাই বেঁচে থাকতেন তাহলে খুবই খুশি হতেন। নিজের বাবার কথা মনে পড়তে মুস্কানের চোখে জল চলে আসে। কাবেরী বেগম সেটা বুঝতে পেরে বলেন, তুই কাঁদিস না মুস্কান, আজ তো তোর খুশির দিন। ভাইয়া বেঁচে থাকলে আজ কত খুশি হতেন বল। আমি জানি তিনি যেখানেই আছেন তোর এই সাফল্য ভীষণ খুশি হয়েছেন। তুই এভাবে কাঁদলে তো তার খারাপ লাগবে, তাই না? মুস্কান সম্মতিসূচক মাথা নাড়ায়। এরই মধ্যে আতিকা চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বলতে শুরু করেন, আপনারা যে এসেছেন তাতে আমি খুব খুশি হয়েছি। মুস্কান অনেক দিন থেকে আপনাদের কথা বলতো। আরিফ কিছু কাজে বাহিরে গেছে, একটু পরে ফিরবে। আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না, আমাদের সাথে একেবারে ডিনার করে তারপরে বাসায় ফিরবেন। সকলেই খুশি হয়। তারপর কাবেরী বেগম আর আব্দুল মান্নানের সাথে গল্পে মেতে যান আতিকা চৌধুরী। কিছুক্ষণের মধ্যে আরিফ চলে আসে, কোজনও তার সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে। রাতের ডিনারের পরে তারা ফিরে চলে যায়। রাতে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখতে ব্যস্ত মুস্কান। পূর্ণিমার চাঁদটাকেও আজ বেশি সুন্দর লাগছে। যখন আমাদের মন খুশি থাকে তখন আশেপাশের সব কিছুই যেন একটু বেশি ভালো লাগে। ওদিকে রুহিকে ঘুম পাড়িয়ে আরিফ এসে দাঁড়ালো মুস্কানের পাশে। সামান্য কেশে নিজের উপস্থিতি জানান দিল। মুস্কান পিছু ফিরে তাকাতে আরিফ বলে উঠল, এই নিন আপনার ফোন, বারবার রিং হচ্ছিল। মুস্কান ফোনটা হাতে নেয়, আরেকবার কল আসতে রিসিভ করে নেয়। বিপরীত দিক থেকে কেউ ভীষণ কাতর কণ্ঠে বলে ওঠেন, কেমন আছিস মুস্কান? নিজের জননের কণ্ঠ চিনতে ভুল হয় না মুস্কানের। এটা মরিয়ম বেগমেরই ফোন। দাঁতে দাঁত চেপে নিজের কান্না আটকায় সে। তারপর বেশ কঠিন গলায় বলে, কেন ফোন করেছো তুমি? তোর কথা হঠাৎ করে খুব মনে পড়ছিল। মুস্কান তাচ্ছিল্য হেসে বলে, এখন এসব আগলাফিরি দেখিয়ে কি হবে আম্মু? যখন তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন তো তুমি আমার কাছ থেকে মুখ ফুরিয়ে নিয়েছিলে। নিজের দ্বিতীয় স্বামীর সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলে যে আমার দিকে তোমার খেয়ালই ছিল না। আমার প্রতি হওয়া অন্যায়ের অত্যাচার দেখেও তুমি না দেখার ভান করেছিলে। এমনকি তোমার স্বামী যখন এক বয়স্ক ব্যক্তির সাথে আমার বিয়ে দিতে উদ্যত হলো তখনও তুমি চুপ করেই ছিলে। বুকে হাত দিয়ে বলো তো, আব্বুর মৃত্যুর পর মা হওয়ার কোন দায়িত্ব সঠিকভাবে পালন করেছো তুমি? মরিয়ম বেগম চুপ করে থাকেন। কি বলবেন তিনি? তার যে কিছু বলার মতো নেই। মুস্কানের করা কোনো অভিযোগই যে মিথ্যা নয়। তবুও দীর্ঘক্ষণের নীরবতা ভেদ করে তিনি বলেন, আমার হাত পা যে বাঁধা ছিল। খুব হাস্যকর কথা বললে তুমি। আসল কথা কি জানো? তুমি আসলে চাইলেই আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারতে, কিন্তু তুমি তা করনি। কারণ তোমার কাছে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তোমার নতুন সংসার। যাকগে সেসব কথা। অতীতের বিষাক্ত স্মৃতি আমি মন থেকে মুছে ফেলতে চাই। তোমাকে একটা সুখবর দেই, আমি মেডিকেলে চান্স পেয়েছি। আর কিছু বছরের মধ্যে আমি আবার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো, একজন ডাক্তার হতে পারবো। মুস্কানের কথা শুনে মরিয়ম বেগম খুশি হয়ে বলেন, তুই সত্যি বলছিস মুস্কান? তুই সত্যি মেডিকেলে চান্স পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, কিন্তু এতে তোমার কোনো অবদান নেই। আমি বলিনি আম্মু। কিভাবে তোমার দ্বিতীয় বিয়ের পর যখন তোমার স্বামী আমার পড়াশোনা বন্ধ করে দেয় তখন তুমি বিন্দুমাত্র প্রতিবাদ না করে সেসব কিছু মেনে নিয়েছিলে। ভাগ্যিস কিছু বছরের মধ্যে আমি ঘুরে দাঁড়িয়েছি, নিজের অধিকার নিয়ে কথা বলতে শিখেছিলাম। তাই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। যাই হোক, ভালো থেকো। আমি নিজের জীবনের সুখ খুঁজে নিয়েছি। তুমিও মন দিয়ে তোমার সংসার করো, আর পারলে আমার জন্য দোয়া করো। আমি সবসময় তোর জন্য দোয়া করব। মুস্কান ফোনটা রেখে দেয়। এখন সত্যি সত্যি তার ভীষণ কান্না পাচ্ছে। হঠাৎ করে ডুকরে কেঁদে ওঠে মুস্কান। আরিফ মুস্কানের কান্না এসে তারা একেবারে কাছাকাছি এসে দাঁড়ায়। মুস্কান আরিফের কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করে। আরিফ সযত্নে মুস্কানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেঁদে নিন, কাঁদলে মনটা হালকা হবে। তবে এটাই কিন্তু আপনার শেষ কান্না হওয়া চাই। সামনে থেকে আমি আপনাকে সবসময় খুশি দেখতে চাই। মুস্কান আজ সকাল সকালে ঘুম থেকে উঠে রান্না করা চলে এসেছে। কিছুদিন পর তো সে ব্যস্ত হয়ে যাবে, তাই এখন সে চায় সবাইকে রান্না করে খাওয়াতে। সেই উদ্দেশ্যে রান্না করে আসা। বাড়ির রান্নার লোকও তাকে সাহায্য করছে।
খাবার নিয়ে ডাইনিং টেবিলে আসলো মুস্কান। স্যান্ডউইচ এবং বাটার দিয়েই সকালের নাস্তাটা করার ব্যবস্থা করেছে সে। আতিকা চৌধুরী এসে খাবার টেবিলে বসলেন। আরিফ আগে থেকেই উপস্থিত ছিল। মুস্কান তাদের দুজনকে খাবার পরিবেশন করতে ব্যস্ত ছিল। এমন সময় আতিকা বেগম উপস্থিত হয়ে বলেন, আমি চলে এসেছি আপা। আতিফা চৌধুরী তাকে দেখে খুশি হয়ে বলেন, তুই এসে গেছিস? নকশি কোথায়? আতিফা বেগমের পিছন পিছন একটি ট্রলি ব্যাগ নিয়ে হাজির হলো নকশি। আরিফ ব্রু কুঁচকে সেদিকে তাকিয়ে বলল, আরে নকশি, তুই ট্রলি নিয়ে এলি যে? আতিকা চৌধুরী তখন বলে ওঠেন, তোদেরকে তো বলাই হয়নি, নকশি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ওদের বাড়ি তো সেই কোন অজপাড়া গায়ে, ওখান থেকে যাতায়াত অসুবিধা হবে, তার জন্যই আতিফা ওকে হোস্টেলে দিতে চেয়েছিল। তখন আমি আপত্তি জানিয়ে বলি, শহরে আমাদের এত বড় একটা বাড়ি থাকতে নকশি হোস্টেলে থাকতে যাবে কেন? আর তাছাড়া তুইও তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িস, তাই নকশি এখানে এসে থাকলে ওর সুবিধেই হবে। ভালো করিনি বল? জি আম্মু, তুমি একদমই ঠিক কাজটাই করেছ। নকশির আগমনে সবাই খুশি হলেও মুস্কান কেন যেন খুশি হতে পারে না। তার মনে আতঙ্কেরা দানা বাঁধে। নকশি যতই ভালো একটা মেয়ে হোক না কেন, সে তো আরিফকে ভালোবাসত। এখন যদি হঠাৎ এইভাবে এই বাড়িতে এসে থাকায় তাদের পুরাতন ভালোবাসা জেগে ওঠে, তাহলে কি হবে? সবেমাত্র তার আর আরিফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, এই মুহূর্তে নকশির আগমন তার মনে যেন ভয় ঢুকিয়ে দিল। মুস্কানের এরূপ ভাবনার মাঝে আসমকার নকশি এগিয়ে এলো তার দিকে। মুস্কানের সম্মুখে এসে মৃদু হেসে বলল, কেমন আছো ভাবি? মুস্কান জোরপূর্বক হেসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো পড়াশোনার জন্য। তোমার কোনো আপত্তি নেই তো? মুস্কান কিছু বলার আগেই আরিফ খানিকটা এগিয়ে এসে বলল, ওনার আপত্তি থাকতে যাবে কেন নকশি? তোকে নিয়ে ওনার তো কোনো সমস্যা নেই। নকশি ইতস্ত বোধ করে বলল, না মানে, যদি ভাবি আমাকে এই সংসারের বোঝা মনে করেন তাই আর কি। মুস্কান এমন কিছুই ভাববেন না। ওনার সাথে এতদিন থেকে আমি যা বুঝতে পেরেছি, তার ওনার ভাবনা এমন, চিন্তা এমন নয়। আরিফের মুখে নিজের এমন প্রশংসা শুনে মুস্কানের ভীষণই ভালো লাগলো। মনের অজান্তেই হেসে উঠল সে। আতিফা বেগম নকশিকে আরিফদের বাড়িতে রেখেই ফিরে গেছেন। নকশির বাবা কিছু বছর আগে এক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান। তারপর থেকেই ঘরে পড়ে আছেন, যার দরুন তার খেয়াল রাখতে হয় সর্বক্ষণ। তাই আতিফা বেগমের তাকে বাড়িতে থেকে বেশি বাহিরে থাকার জো নেই। আতিফা বেগমের বিদায়ের পর নকশি গেস্ট রুমে চলে গেছে। এখন সে সেখানে বিশ্রাম নিচ্ছে। এদিকে মুস্কানের মন হঠাৎ করে অনেক বেশি অস্থির হয়ে ওঠায় সে রুমে এসে শুয়ে পড়েছে। বারবার বিছানার এপাশ ওপাশ করছে, তবুও তার যেন শান্তি হচ্ছে না। মুস্কান চাইলেও গতবার নকশির করা কাণ্ডটা বলতে পারছে না। এছাড়া মুস্কান মনে মনে নকশির সাথে তার তুলনাও করতে লাগলো। নকশি এবং সে প্রায় সমবয়সী হলেও রূপের লাবণ্য নকশির ধারের কাছেও নেই মুস্কান। মুস্কানের গায়ের রংটা বেশ ফর্সা, নকশির একটু একটু কম ফর্সা, কিন্তু নকশি মুস্কানের থেকে বেশি আকর্ষণীয়। নকশির সুন্দর মুখশ্রী, ফিগার সবই তার থেকে উত্তম। নকশির লম্বা কেশের সাথে নিজের ছোট ছোট চুলেরও পার্থক্য খুঁজে পেল মুস্কান। এসব ভাবনা মনে আসতে তার মনে যে বিষয়টা আগে নাড়া দিল, সেটা হলো নকশি প্রস্তাব দিলে তো যে কোনো পুরুষই তার প্রেমে মত্ত হবে। যদি আরিফও নকশির প্রেমে মত্ত হয়, তাহলে তার কি হবে? সে যে অনেক চেষ্টা করে অনেক কিছু বিসর্জন দিয়ে সম্পর্কটাকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে, এই সম্পর্কে ছিঁড় দিলে যে তার ভীষণ কষ্ট হবে। মুস্কানের এসব ভাবনার মধ্যে আরিফ রুমে আসে। মুস্কানের গভীর ধ্যানে কিছু ভাবতে দেখে আরিফ বিছানার একেবারে সামনাসামনি এসে বলল, এত কি ভাবছেন আপনি? মুস্কান আরিফকে দেখে প্রথমে খানিকটা হকচকিয়ে যায়, তারপর নিজেকে সামলে বলে ওঠে, তেমন কিছুই না। আরিফের বেশি কাটাতে চায় না। যে দোলনায় শুয়ে থাকা ঘুমন্ত রুহির দিকে এক পলক তাকিয়ে বিদায় নিল। আরিফ উঠে যেতেই হঠাৎ করে মুস্কানের মনে হলো তার আরিফকে চোখে চোখে রাখা দরকার। যে বাবা সেই কাজ। মুস্কান ত্বরিত হয়ে উঠে পড়ল, আরিফের পিছন পিছন যেতে লাগে। আরিফকে গেস্ট রুমের দিকে যেতে দেখে মুস্কানের যেন বুক কেঁপে উঠল। তার মনে আবার এই প্রশ্নটি জেগে উঠল যে তার ভাবনাই কি তাহলে সত্যি হতে চলছে। মুস্কান কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে থাকলো। নিজেকে দ্বাদস্থ করে দৃঢ় পায়ে এগিয়ে যেতে লাগলো গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের বাহিরে দাঁড়িয়ে আরিফ এতে শুনতে লাগলো আরিফ আর নকশি হেসে হেসে কী সব যেন কথা বলছে। এই দৃশ্য তার অন্তরে যেন আগুন জ্বালিয়ে দিল। মুস্কান গেস্ট রুমের পর্দা শক্ত করে আঁকড়ে ধরে।
মনে মনে আতঙ্ক প্রকাশ করে বলল, না, এটা হতে পারে না। আমি আরিফকে অন্য কারো হতে দিতে পারি না। আগুন আর গেয়েকে কোনোভাবেই পাশাপাশি রাখা যাবে না। নিজের সংসার বাঁচানোর জন্য পদক্ষেপ ব্যাপার আমাকেই নিতে হবে। দুপুরে ডাইনিং টেবিলে সকলে উপস্থিত হয়েছে লাঞ্চ করার জন্য। আতিকা চৌধুরী কলেজে যাওয়ার কারণে তিনি অনুপস্থিত আছেন। তবে যথারীতি উপস্থিত আছে আতিক, তার কোলে ছোট্ট রুহিও আছে। নকশিও এসে বসে পড়েছে ঠিক আরিফের পাশের চেয়ারে, যা মুস্কানের মোটেই ভালো লাগছে না। সে ক্ষুব্ধ দৃষ্টিতে একবার নকশির দিকে তাকিয়ে খাবার পরিবেশন করতে লাগলো। খেতে বসেও নকশি আরিফের সাথে নানা রকম গল্প করছিল। এসব যেন আর সহ্যই হচ্ছিল না মুস্কানের। দরজার বাঁধ ভেঙে যাওয়ার কারণে মুস্কান হঠাৎ করে রেগে বলে ওঠে, খাওয়ার সময় এত কিসের কথা, চুপচাপ খান তো আরিফ। মুস্কানের দিকে বিস্ময়ের সাথে তাকালো আরিফ। তার চোখের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। নকশি বলল, সরি ভাবি, আসলে অনেকদিন পর আমরা একসাথে হয়েছি তো, তাই অনেক গল্প জমি আছে। যাই হোক, তুমি ঠিকই বলেছ। আমার আম্মুও বলে খাওয়ার সময় কথা বলা নাকি ঠিক না। আমরা আর কথা বলবো না। নকশির দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরে চলে গেল মুস্কান। মুস্কান গল্পের বই নিয়ে বসেছে আজ অনেক দিন পর। ছোটবেলা থেকে টুকটাক গল্প পড়ার স্বাদ তার। বর্তমানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস পড়ছে। মূলত নকশির আগমনে তার মনে যে চাঞ্চল্য এবং অস্থিরতা সৃষ্টি হয়েছে তা কমানোর জন্যই বই নিয়ে বসা। উপন্যাস পড়তে পড়তে তার মাঝে হারিয়ে গেল মুস্কান। এরই মাঝে হঠাৎ করে তার কানে একটা বিকট শব্দ আসলো। শুনে মনে হলো কারো পড়ে যাওয়ার শব্দ। মুস্কান বইটি টেবিলের উপর রেখে ঘটনা কি তা জানার জন্য বের হয়। সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে দেখলো নকশি মেঝেতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গেছে সে। আরিফ তার সামনে অবস্থান করছে। নকশি ব্যথায় আর্তনাদ করে বলছিল, ভাইয়া, আমার পা মনে হয় ভেঙে গেছে। আরিফ কিছুক্ষণ নকশিকে বকাবকি করলো, এভাবে অসাবধানতার ভাবে চলাচল করার জন্য। অনেক ভালো মন্দ কথা বলল। তারপর নিজের বাহু ডোরে আবদ্ধ করে তাকে তুলে নিল নিজের কোলে। তাকে গেস্ট রুমের দিকে নিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে মুস্কানের হৃদয় যেন কেঁপে ওঠে। বুকের বাঁ পাশে তীব্র ব্যথা অনুভূত হয়। মুস্কান দৌড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে দ্রুত কভার দিক লাগিয়ে দেয়। ক্ষিপ্ত বেগে বিছানায় শুয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। আর্তনাদ করে বলতে লাগলো, কেমন আমার সাথে এমন হয় আল্লাহ? তুমি কি আমার ভাগ্যে একটু সুখ লিখে রাখোনি? যখনই একটু সুখে দেখা পেলাম তখন কেন এভাবে সব এলোমেলো করে দিচ্ছ? আরিফ নকশিকে গেস্ট রুমে রেখে এসে প্রবেশ করলো। রুমে এসে মুস্কানকে কাঁদতে দেখে হতবিহ্বল হয়ে পড়ল সে। মুস্কানের এই দশার কারণ সে কিছুতেই আন্দাজ করতে পারে না। মুস্কানের একেবারে কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, মুস্কান, আপনি কাঁদছেন কেন? সহসায় সজাগ হয়ে উঠে মুস্কান উঠে বসে নিজের চোখের অশ্রু লুকানোর বৃথা চেষ্টা চালায়। আরিফের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আমি কাঁদছিলাম না। জীবনে এত সুখ থাকতে আমি কাঁদবো কেন? মুস্কানের অভিমান মিশ্রিত এই কথার অর্থ বুঝতে পারল না আরিফ। তাই সে মুস্কানের দিকে ভালোভাবে তাকিয়ে কিছুক্ষণ পরখ করে বলল, ও, বুঝতে পেরেছি। আবার আপনার বাবার কথা মনে পড়ছিল, তাই না? এজন্যই বুঝে কাঁদছিলেন? আরিফের কথা শোনা মাত্র তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে মুস্কানের মনে। সে মনে মনে বলে, ওহে পুরুষ জাতি, তোমরা মেয়েদের অন্তর বুঝতে কখনোই পারবে না। তবে মুখে বলল, না, আসলে অন্য ব্যাপার। আরিফ বিছানায় মুস্কানের পাশে বসে বলতে শুরু করলো, জানেন, নকশিনা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। উফ, বেচারি মেয়েটা যে কী অবস্থা হলো। 2 দিন পর ওর ভার্সিটির প্রথম দিন, এখনই এমনটা হওয়ার ছিল। আর সহ্য করতে পারল না মুস্কান। এবার যেন তার অন্তরাত্মা থেকে তাকে আহ্বান জানালো প্রতিবাদ জানানোর জন্য। মুস্কান নিগুড় দৃষ্টিতে কিছুক্ষণ আরিফের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কি খুব প্রয়োজন ছিল মুস্কানকে কোলে করে ঘরে পৌঁছে দেওয়ার? মুস্কানের মুখে এমন কথা শুনে ব্যাবাসাকা খেয়ে যায় আরিফ। সে আশ্চর্য হয়ে পেলয়। আপনি এমন কথা বলছেন মুস্কান? নকশি আমার খালাতো বোন হয়। দূরের গ্রাম থেকে ও এখানে থাকতে এসেছে। ও আমাদের দায়িত্ব এখন। ও এভাবে সিঁড়িতে পড়েছিল আর আমি ওকে তুলব না? আমাকেও তো ডাকতে পারতেন, আমি সাহায্য করতাম। আপনাকে আমি অন্যরকম ভেবেছিলাম মুস্কান। আপনি যে এত সামান্য একটা ইস্যু নিয়ে এমন কথা ভাববেন সেটা আমার কল্পনারও বাহিরে ছিল। মুস্কান বেশ জোরে সোরে বলে উঠল, সামান্য ইস্যু? আপনার কাছে এটাকে কি সামান্য মনে হয়? শুনুন, নকশি আপনার কাজিন হলেও ওর প্রথম পরিচয় ও একজন নারী।
আপনি একজন বিবাহিত পুরুষ হয়ে কিভাবে এমন করলেন বলুন তো আমায়। এবার আরিফেরও বেশ রাগ হলো। আরিফ বলল, গলা নামিয়ে কথা বলুন মুস্কান। রুহি ঘুমিয়েছে, ও জেগে যাবে। আর আপনার এমন ইস্যু মন মানসিকতা আমাকে দেখাতে আসবেন না। আমি আপনার মতো নয় যে নিজের কাজিনের। কিছু বলতে গিয়ে মুস্কানের দিকে তাকিয়ে থেমে গেল আরিফ। মুস্কান সাথে সাথে বলে উঠল, কি হলো, থামলেন কেন? নিজের কথা শেষ করুন। যা বললে আপনার মনে শান্তি আসবে সেটাই বলুন আমায়। আরিফ পাশ থেকে একটি ফুলদানি নিয়ে মেঝেতে ছুঁড়ে মেরে বলল, আপনি আসলেই একটা অসহ্য মুস্কান। এই কয়েকদিনে আপনার প্রতি আমার একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছিল, কিন্তু আপনি নিজের জাত চিনিয়েই দিলেন আসলে। সাহসা ভেঙে ফুলদানির টুকরো হাতে তুলে নিল মুস্কান। তারপর আরিফের গলার কাছে ধরে বলল, শুনুন, আমার সম্পর্কে আপনি যাই ভাবুন, আমার তাতে কিছুই যায় আসে না। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যা আমার সেটার অধিকার আমি আর কাউকেই দিব না। আপনি আমার স্বামী, শুধুই আমার। অন্য কোনো মেয়েকে আমি আপনার পাশে সহ্য করব না। ভালো হয় যদি আপনি নকশির কাছ থেকে দূরে দূরে থাকেন। মুস্কানের এই ভয়াবহ রূপ দেখে তাজ্জব বনে যায় আরিফ। সে কখনো কল্পনাও করতে পারেনি মুস্কান এতটা ভয়ানক রূপ দেখাতে পারে। এরই মধ্যে ফুলদানির ভাঙা অংশের চাপের কারণে মুস্কানের হাত দিয়ে রক্ত বের হতে থাকে। ব্যাপারটা দৃষ্টিগোচর হতেই হাতটা টেনে ভাঙা অংশ ফেলে দিল আরিফ। তারপর দ্রুতগতিতে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। মুস্কানের হাত টেনে নিয়ে ফার্স্ট এড করতে চাইলে মুস্কান হাত সরিয়ে নিয়ে বলে, আমাদের হাতের এই রক্তক্ষরণ আপনাদের এত ভাবাচ্ছে, অথচ আমার হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আপনি ভাবছেন না। আরিফ জোরপূর্বক মুস্কানের হাত টেনে নিয়ে ফার্স্ট এড করতে করতে নরম স্বরে বলে, আপনি আমার প্রতি যতই অভিযোগ রাখুন না কেন, আমি একটা ব্যাপারে আপনাকে নিশ্চিত করে দিচ্ছি, আমি আপনাকে কখনোই ঠকাবো না। হ্যাঁ, আমি আপনার স্বামী, এবং শুধু আপনারই থাকবো। অন্য কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলেও তাকাবো না। আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। মুস্কান কিছুটা আশ্বস্ত হয়। তারপর আরিফের কাঁধে মাথা রেখে বলে, আর কতদিন আরিফ, আমরা কি নিজেদের সম্পর্কের এই দূরত্ব গোছাবো না? আমার যে ভীষণ ইচ্ছা করে আপনাকে নিজের করে পাওয়ার। আরিফ হঠাৎ করে মুস্কানের দিকে তাকালো, কিছুক্ষণ মনে মনে কিছু ভাবলো, তারপর হেসে উঠে বলল, বেশ, আমি আপনার কথা রাখবো। আজ রাতে আমরা এক হব। আরিফের কথা শীতল আবহে ডেকে দেয় মুস্কানকে। সাথে সাথে ভীষণ লজ্জা অনুভব করে সে। লজ্জায় মুখ নামিয়ে নেয়। আরিফ মুস্কানের দিকে তাকিয়ে মৃদু হাসে। আজ রাতে খুব সুন্দরভাবে নিজেকে সাজিয়ে রেখেছে মুস্কান। আজ যে তার জীবনের সব থেকে বিশেষ রাত হতে চলেছে। আজ যে তার জীবনের দ্বিতীয় বাসর রাত। হ্যাঁ, প্রথম বাসর রাতে তাদের দুই আত্মা বা শরীর কোনো কিছুরই মিলন ঘটেনি। তবে আজ মুস্কান চায় তাদের শরীর এবং আত্মা মিলেমিশে একাকার হয়ে যায়। লাল রঙের একটি জর্জেট শাড়ি, মুখে হালকা লিপস্টিক, চোখে সামান্য কাজল, আইশ্যাডো, আইলাইনার, আরও কত কি। নিজেকে আয়নায় দেখে নিজেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে মুস্কান। ও কল্পনা করতে থাকে, সেই মুহূর্তে যখন আরিফকে এই রূপে তাকে দেখবে, নিশ্চয়ই আজ আরিফের মাথা ঘুরে যাবে মুস্কান কীভাবে দেখে। এই ব্যাপার নিয়ে ভাবতেই মুস্কানের মুখশ্রী হাসিতে ভরে উঠল। মুস্কান আয়নার দিকে তাকিয়ে খেয়াল করলো তার ফর্সা গাল লজ্জায় লাল হয়ে গেছে। হঠাৎ করে রুহির কান্নার আওয়াজে ধ্যানভঙ্গ হয় মুস্কানের। দোলনার কাছে গিয়ে কন্দনরত রুহিকে নিজের কোলে তুলে নেয়। আদর মমতার পরশে পরিয়ে দেয় ছোট্ট মেয়েটিকে। রুহি মুস্কানের এই মমতার পরশে একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে খিলখিলিয়ে হেসে ওঠে। সময় এগিয়ে যেতে থাকে আপন বেগে। মুস্কানের অপেক্ষার পালা যেন আর শেষ হয় না। গড়ির দিকে অবিরত তাকিয়েই রইল মুস্কান। রাত যত বেড়ে চলছে মুস্কানের মনে চঞ্চলতাও তত বাড়ছে। আরিফকে একের পর এক ফোন করতে লাগলো মুস্কান, কিন্তু ফলাফল শূন্য। অবশেষে মুস্কান রাত জেগে অপেক্ষা করতে লাগলো, কিন্তু রাতের আধার বাড়লেও তার অপেক্ষা আর কমল না। হঠাৎ করে খুব কান্না পেতে লাগলো মুস্কানের। তার মনে হতে লাগলো, কেন এত অভাগী সে? তার বাক্য কি সুখ সবসময় এভাবে অতরা হয়ে থেকে যাবে? আরিফ কেন আজ তাকে কথা দিয়েও আসলো না? অপেক্ষা করতে করতে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ল মুস্কান। প্রভাতের কিরণ চোখে এসে পড়তেই মুস্কানের ঘুমের ব্যাঘাত ঘটল। ঘুম ভেঙে যেতে তরিত উঠে বসল মুস্কান। আশেপাশে তাকিয়ে আরিফকে খুঁজল, কিন্তু পেল না। হতাশা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুস্কানের। সে উঠে গিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখল। কাল তাকে যতটা সুন্দর লাগছিল, আজ তাকে ততটা বিশ্রী লাগছে। চোখের জলে লেপটে গেছে কাজল, সাজও মলিনতায় চেয়ে গেছে। মুস্কান চোখে মুখে পানি ছিটিয়ে নিজের শ্বাস তুলে ফেলল। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে তারপর বাহিরে এলো। ঘড়িতে সময় দেখলো সকাল 8টা বাজে। এখন তার মধ্যে দুশ্চিন্তা বাধা বাঁধতে লাগলো। সারা রাত আরিফ কোথায়, এ প্রশ্ন জেগে উঠল তার মনে।
মুস্কানের ভাবনার মধ্যে রুমে প্রবেশ করলো আরিফ। মুস্কান আরিফের দিকে তাকিয়ে তার উস্কো খুস্কো চুল, মলিন চেহারা দেখে ঘাবড়ে যায়। ছুটে গিয়ে তার সামনে অবস্থান করে বলল, আপনি সারা রাত কোথায় ছিলেন? আর আপনাকে এমন বা লাগছে কেন? সাহসা মুস্কানকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল আরিফ। গর্জে উঠে বলল, চলে যান আমার সামনে থেকে। মুস্কান আরিফের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আরিফের এমন আচরণে ভীষণ কষ্ট পেল মুস্কান। তার মনে অভিমানের পাহাড় জমতে লাগলো। আর সইতে না পেরে বেচারে রুম থেকে বেরিয়ে যায়। দাঁত চেপে নিজের কান্না আটকাতে লাগলো। মুস্কান সিদ্ধান্ত নিল আরিফের ইচ্ছাকে সে প্রাধান্য দিবে। আরিফ তাকে চলে যেতে বলেছে তো মুস্কান আবার সত্যিই চলে যাবে। আরিফ থেকে অনেক দূরে চলে যাবে সে। এসব ভাবনা থেকে মুস্কান এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে আসে। আসার সময় কাউকে জানিয়ে এলো না। মুস্কান বাহিরে এসে ভাবতে লাগলো এখন কোথায় যাবে সে। কুসুমদের বাড়িতে গেলে তো আরিফ খবর পেয়ে যাবে। মুস্কানের হঠাৎ মনে পড়ে যায় তার এক বান্ধবীর কথা। তার বান্ধবী দোলাই শহরে একাই থাকে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে। মুস্কান সিদ্ধান্ত নিল সেখানে গিয়ে থাকবে কিছুদিন। এরপর যা হবে দেখা যাবে। আরিফের করা খারাপ ব্যবহারগুলো সে কিছুতেই যেন বলতে পারছে না। আরিফ বিছানায় বসে নিজের চুল আঁকড়ে ধরে বসে আছে। তার মাথায় যেন ভীষণ যন্ত্রণা হচ্ছে। গতকাল রাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সে কিছুতেই নিজের মাথা থেকে বের করতে পারছে না। ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো আরিফের সামনের কথা ভেবে। দুচোখ বন্ধ করে সে বলল, খারাপ কিছু যেন না হয়। আমি চাই না খারাপ কিছু হোক। আল্লাহ, তুমি সব কিছু ঠিক করে দাও। আরিফের ভাবনার মধ্যেই আতিকা চৌধুরী তার রুমে আসেন। আরিফ কেমন বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি বললেন, কি হয়েছে রে আরিফ? তোকে এমন লাগছে কেন? আর মুস্কান কোথায়? সকাল থেকে তোকে দেখতে পাচ্ছি না। আরিফের মাথায় এতক্ষণে মুস্কানের কথা আসলো। সকালে তো রাগের মাথায় মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিল সে। তারপর আর খোঁজও নেওয়া হয়নি। মুস্কানের কথা মাথায় আসতেই উঠে দাঁড়ালো আরিফ। উৎকণ্ঠার সাথে বলে উঠল, তুমি সব জায়গায় দেখেছো তো আম্মু? মুস্কান কি সত্যি কোথাও নেই? আতিকা চৌধুরী মাথা নাড়ালেন। আরিফের দুশ্চিন্তা আরও বাড়তে লাগলো। একই নিজের জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তার কোনো চিন্তা শেষ নেই। তার উপর হঠাৎ মুস্কানের এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া তার চিন্তাকে যেন আরও বাড়িয়ে দিল। আরিফ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। বাহিরে বেরোলো মুস্কানকে খোঁজার জন্য। আশেপাশে কোথাও মুস্কানকে খুঁজে না পেয়ে মনে পড়লো কুজনের কথা। ফোন করলো তাকে। কুজন ফোন রিসিভ করতে আরিফ তাকে জিজ্ঞেস করলো, হ্যালো কুজন, মুস্কান কি তোদের বাসায় গেছে? কই না তো। ভালো করে একটু খোঁজ নিয়ে দেখো না। আমি তো আজ সকাল থেকে বাসাতেই আছি। মুস্কান এখানে এলে তো আমি জানতেই পারতাম। বাই দ্য ওয়ে, মুস্কান কি বাড়ি থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ, কোথাও গেছে সেটাও বলে যায়নি। আমার খুব না চিন্তা হচ্ছে। তুই কোনো চিন্তা করিস না আরিফ। মুস্কান হয়তো বা কোনো জরুরি প্রয়োজনে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আবার ফিরেও আসবে। কুজনের কথা নিশ্চিত হতে পারল না আরিফ। কারণ সে তো জানে মুস্কান স্বাভাবিক কোনো কারণে বাড়ি থেকে বের হয়ে যায়নি। অভিমান করে বেরিয়ে গেছে। না জানি কোথায় চলে গেল মেয়েটা। যদি তার কোনো বিপদ হয় তখন কি হবে? এই চিন্তায় ঘুরপাক খেতে লাগলো আরিফের মনে। সে আর স্থির থাকতে না পেরে উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াতে লাগলো মুস্কানকে। কিন্তু কোথাও খুঁজে পেল না। পাবেই বা কী করে? যে স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কি এতই সোজা? আরিফও পারল না মুস্কানের কোনো হদিশ। অনেক খুঁজে ব্যর্থ হয়ে মলিন মুখে ফিরল বাড়িতে। আতিকা চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে চিন্তায় মগ্ন ছিলেন। নকশিও তার পাশে বসে আছে। আতিকা চৌধুরী নকশিকে বলল, আমার খুব চিন্তা হচ্ছে রে নকশি। মেয়েটা যে এভাবে কোথায় চলে গেল। ও তো আমাদের বাড়ির বউ, আমাদের দায়িত্ব। ওর কোনো ভালো মন্দ কিছু হয়ে গেলে যে আমি নিজেকে নিজেই ক্ষমা করতে পারবো না। নকশা আতিকা চৌধুরীকে অভয় দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না খালামণি। আরিফ ভাইয়া তো গেছে ভাবিকে খোঁজ করতে। দেখবে ভাইয়া একদম ভাবিকে নিয়েই বাড়ি ফিরবে। নকশির কথা শেষ হতে না হতে আরিফ ড্রয়িং রুমে উপস্থিত হলো। এখনও তার চেহারায় উদাস ভাব স্পষ্ট। আরিফকে দেখতে পেয়ে আতিকা চৌধুরী বলে উঠলেন, আরিফ তুই? মুস্কান কোথায়? আমি ওনাকে অনেক খুঁজেছি আম্মু, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হায় আল্লাহ, এ কোন বিপদে পড়া গেল। আমার আবার খুব টেনশন হচ্ছে। মেয়েটার নিশ্চয়ই কোনো বড় বিপদ হয়েছে। নকশা আরিফের উদ্দেশ্যে বলল, তুমি ভাবির বাপের বাড়িতে খোঁজ নাও, ওখানে তো উনি যেতে পারেন। আতিকা চৌধুরী বললেন, মুস্কান ওখানে যাবে না।
আরিফ, তুই কি কুসুমদের বাড়িতে খোঁজ নিয়েছিস? হুম, উনি তো ওখানেও নেই। তাহলে একটা কাজ কর, আমি তোকে মুস্কানের কিছু ঘনিষ্ঠ বান্ধবীর খোঁজ দিচ্ছি, তুই ওদের সাথে যোগাযোগ করে দেখ, হয়তোবা ওদের কারো কাছে হয়তোবা গিয়েছে। নকশি ও আতিকা চৌধুরী তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ খালামণি ঠিকই বলেছে, ভাইয়া তুমি তাই করো। দোলার সাথে তার বাসায় একসাথে বসে আছে মুস্কান। দোলা এবং মুস্কান অনেক ঘনিষ্ঠ বান্ধবী, তাদের চিন্তাধারারও অনেক মিল খুঁজে পাওয়া যায়। এই যেমন তারা দুজনই বেশ আত্মসম্মানী এবং মেধাবী, তবে কিছু দিক দিয়ে দোলা এগিয়ে রয়েছে। যেমন সে অনেক বেশি পরিমাণে নারীবাদী চিন্তাধারা লালন করে। মুস্কানের থেকে আরিফের ব্যাপারটা শুনে সে পরামর্শ দিতে লেগেছে, তুই একটা কাজ কর, তুই তো জামাইকে ডিভোর্স দিয়ে দে। এমন ছেলের সাথে গড় করার কোনো মানেই হয় না। মেয়েরা কি এত অবলা নাকি? তুই তো মেডিকেলে চান্স পেয়েছিস, ভবিষ্যতের ডাক্তার, তোর এত চিন্তা কিসের? নিজের জন্য তুই নিজেই যথেষ্ট। মুস্কান দোলার কথার সাথে সম্মত হতে পারল না। হ্যাঁ, তার আরিফের প্রতি রাগ হয়েছে বটে, কিন্তু তাই বলে ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত সে নেবে না। সে তো এখন সম্পর্কের মূল্য বোঝে। মুস্কান জানে একটা সম্পর্ক ভাঙা যতটা সহজ, ততটাই কঠিন তাকে জোড়া লাগানো। মুস্কানের খোঁজ করতে করতে আরিফ এসে উপস্থিত হয়েছে দোলার বাড়িতে। দোলার বাসার সামনে এসে কলিং বেল বাজালো আরিফ। দোলা এসে রুমের দরজা খুলে আরিফকে দেখে তো চিনতে পারলো না, তাই তাকে আপাদমস্তক ভালো করে পরখ করে নিয়ে বলল, কে আপনি? কাকে চাই? আপনি কি দোলা ইসলাম? জি, আমি দোলা ইসলাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আরিফ, মুস্কানের স্বামী। দোলা আবার ভালো করে আরিফের দিকে তাকালো। এ লোকটাই তো তার বান্ধবীকে এত বেশি কষ্ট দিয়েছে, ভাবতে ভীষণ রাগ হচ্ছে। দোলা তখন গম গম আওয়াজে বলল, আপনার কী চাই বলুন, কেন এসেছেন এখানে? আমি আসলে মুস্কানের খোঁজ করতে এখানে এসেছি। দোলা মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে ওঠে, মুস্কান তো আপনার স্ত্রী, হিসাব মতে ওর তো আপনার বাড়িতেই থাকার কথা, তাহলেও আপনিও এখানে কেন খুঁজতে এসেছেন? আসলে মুস্কান হঠাৎ করে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে এসেছে। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি, তাই। কেমন হাজব্যান্ড আপনি, যে নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারেন না? মুস্কানের কোনো খবর আমি জানি না, আপনি এখন আসতে পারেন। কথাটা বলে আরিফের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল দোলা। আরিফ অপমানিত বোধ করলো ভীষণভাবে। মুস্কান আরিফের গলার আওয়াজ শুনতে পেয়ে পাশে এসে দাঁড়িয়েছিল। দোলাও আরিফের কথোপকথন সেও শুনেছে। দোলা মুস্কানের দিকে তাকিয়ে বলল, তুই একদমই এত সহজে ওনার কাছে ধরা দিবি না। আগে কিছুদিন ওনাকে নাকে দড়ি দিয়ে ঘোরা, তোর মূল্যটা ওনাকে বুঝতে দে, তারপর। মুস্কানও তখন দৃঢ় কণ্ঠে বলে, হ্যাঁ, এতদিন আমি অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু আর না, আমার আরিফকেও এই সম্পর্কের মূল্য দিতে হবে। একটি সম্পর্ক মানিয়ে নেওয়া শুধুমাত্র একটি মেয়েরই দায়িত্ব নয়, সম্পর্কে দুজনকে মানিয়ে নিতে হয়। আরিফ হতাশ হয়ে বাড়িতে ফিরে এলো। মুস্কানের সব বন্ধু, কাছের আত্মীয় স্বজন, সেনা পরিচিত কাছে খোঁজ নিয়েছে সে, কিন্তু কোনো লাভের লাভ কিছুই হয়নি। কোথাও মুস্কানের কোনো হদিস মিলেনি। বাড়িতে ফিরতে আরিফ সবার আগে দেখতে পেল আতিকা চৌধুরীর অগ্নিগ্ন চেহারা। সোফায় গায়ে নিয়ে বসে আছেন তিনি। আরিফকে দেখা মাত্রই তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, কী রে, তুই মুস্কানের কোনো খোঁজ পাসনি? না, আমি সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু। আতিকা চৌধুরী হতাশ হয়ে পুনরায় সোফায় বসে পড়লেন। আরিফের মনেও শান্তি নেই। এরই মধ্যে নকশি সেখানে উপস্থিত হলো। আরিফকে দেখে নকশি শরবত নিয়ে এলো তার জন্য। আরিফকে শরবত এগিয়ে দিয়ে বলল, এই নাও ভাইয়া, এই শরবতটুকু খেয়ে নাও। বাবির খোঁজ পাওনি এখনো? না রে। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে কি বাবির কোনো ঝামেলা হয়েছিল? বাবি কি কোনো কারণে রাগ করে বাড়ি থেকে চলে গেছেন? আরিফ মুস্কানের সাথে করা সব খারাপ ব্যবহারের কথা মনে পড়ল। তারপর নিচু সুরে বলল, আসলে আমার মাথাটা খুব গরম ছিল, তাই আজ সকালে মুস্কানের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আতিকা চৌধুরী হঠাৎ করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। আরিফের কথা শুনে তার উত্তেজনা বেড়ে যায়। তিনি রাগী স্বরে বলে উঠলেন, আমি এখন বুঝতে পারলাম মুস্কান কেন বাড়ি থেকে চলে গেছে। সব কিছুর জন্য তুই দায়ী। আমি শুরু থেকে দেখে আসছি, এ সম্পর্ক নিয়ে তোর কোনো আগ্রহই নেই।
তুই বড্ড উদাসীন। মানছি অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে তোর মনে বিয়ে নিয়ে খারাপ ধারণা তৈরি হয়েছে, কিন্তু তাই বলে তুই একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি? মেয়েটা তো তোর সাথে মানিয়ে নিতে চেয়েছিল, নিজের আত্মসম্মান স্যাক্রিফাইস করে তোর সাথে সংসার করতে চেয়েছে। বিনিময়ে তুই ওকে কী দিয়েছিস? হ্যাঁ, আমি মানছি ও মাঝখানে একটা ভুল করে ফেলেছিল, কিন্তু ও তো নিজের ভুলটা বুঝতেও পেরেছে। আমি কিছু জানতে চাই না, তুই যেখান থেকে পারবি মুস্কানকে নিয়ে আসবি। আরিফ যেন দিশেহারা হয়ে পড়ল। সে অসহায় চোখে নিজের মায়ের দিকে তাকায়। নকশি আরিফের কাঁধে হাত রেখে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি আছি তোমার সাথে। আমরা দুজনে মিলে ঠিকই ভাবিকে ফিরিয়ে নিয়ে আসবো, তুমি দেখে নিও। নকশি থেকে সমর্থন পেয়ে আরিফের মনে একটু হলেও ভরসা জাগ্রত হলো। একই সাথে তাকে আরও একটি কথা ভাবাচ্ছে, এখনও যে তার সামনে অনেক বড় একটি বিপদ অপেক্ষা করছে। সে কি পারবে সেই বিপদ থেকে রক্ষা পেতে? সেসব কথা নিয়ে পরে ভাবা যাবে। আগে তো যে করেই হোক মুস্কানকে খুঁজে বের করতে হবে তাকে, কারণ মুস্কানের কিছু হয়ে গেলে যে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। মুস্কান দোলার সাথে শপিং করতে বেরিয়েছে। দোলার বাবা গ্রামের একজন ধনাঢ্য ব্যক্তি। তার দাদা পরদাদা নাকি জমিদারও ছিল। দোলাদের পরিবারের মধ্যে দোলাই একমাত্র মেয়ে যে এতদূর পড়াশোনা করতে পারছে, তাই তাকে নিয়েও তার বাবার গর্বের কোনো শেষ নেই। দোলাকে বড্ড স্নেহও করেন তিনি। প্রতি মাসে দোলার অ্যাকাউন্টে অনেক অনেক টাকা পাঠান। মুস্কান তো আসার সময় এক কাপড়ে বেরিয়ে এসেছে, নিজের জামা কাপড়ও সাথে করে আনেনি। তাই দোলা মুস্কানকে নিয়ে চলে এসেছে শপিং করতে। মুস্কানকে নিজের পছন্দ মতো ড্রেস চয়েস করতে দিয়ে সে নিজেও নিজের মতো করে কিছু ড্রেস কিনতে লাগলো। শপিং করে বাড়িতে ফিরে দোলা শাওয়ার নিয়ে নিল। শাওয়ার নিয়ে রুমে আসতে দেখতে পায় মুস্কান বিষণ্ণ চিত্তের জানালার দিকে তাকিয়ে রয়েছে। যা দেখা মাত্রই দোলার বুক কুঁচকে যায়। দোলা মুস্কানের উদ্দেশ্য করে বলল, কী রে, মুখটা এমন বাংলার পাশের মতো করে রেখেছিস কেন? মুস্কান নমনীয় কণ্ঠে বলল, আমার বাড়ির সবার কথা না খুব মনে পড়ছে রে। রুহি ম্যাডাম ওদেরকে আমি খুবই মিস করছি। আর তোর স্বামীকে মিস করছিস না? মুস্কান কিছুই বলল না। আসলে তার আরিফের কথাও ভীষণ মনে পড়ছে। এই কয়েকদিনে যে আরিফের প্রতি তার একটা টান তৈরি হয়েছে সেটা সে ভালোভাবেই বুঝতে পারছে। হয়তো এটাকে সম্পর্কের বন্ধন বলে। এদিকে দীর্ঘ সময় মুস্কানকে চুপ থাকতে দেখে দোলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বিয়ের পর তুই বলতে গেছিস মুস্কান, তুই আগে কত কথা বলতি আত্মসম্মান নিয়ে, আর এখন? আমি মোটেই আত্মসম্মানহীন হয়ে যাইনি দোলা। আমি নিজের আত্মসম্মান সবসময় বজায় রাখার চেষ্টা করছি। হয়তো কিছু সময় আমাকে স্যাঁচড়া মনে হয়েছে, কিন্তু আমি যা করছি নিজের একটা সুস্থ স্বাভাবিক সংসার গঠনের জন্যই করেছি। যেদিন তোর বিয়ে হবে সেদিন তুইও ঠিক বুঝতে পারবি সম্পর্কের মূল্য কত। দোলা গা ছাড়া ভাব নিয়ে বলল, থাক, আমার আর এত সম্পর্কের মূল্য বুঝে লাভ নেই। আমি যেমন আছি সেটাই বেটার আছি। এসব সংসার আমাকে দিয়ে হবে না, কারণ বিয়ের পর মেয়েদের আর নিজেদের বলে কিছুই থাকে না, অন্যের মর্জি মতো চলতে হয়। আমি এমন লাইফ চাই না, আমি স্বাধীন চেতা হয়ে বাঁচতে চাই। নকশি ও আরিফ দুজনেই একসাথে বসে আলোচনা করছে মুস্কান কোথায় থাকতে পারে সেই বিষয় নিয়ে। নকশি আরিফকে অনেক খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন সে কোথায় কোথায় খুঁজেছে, কারো ব্যবহারে কোনো সন্দেহ হয়েছে কিনা ইত্যাদি। কারণ নকশি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আরিফ দোলার অসংলগ্ন ব্যবহারের কথা বলে। দোলার ব্যাপারে শুনতেই নকশির মনে মনে সন্দেহ জাগে। নকশি বলে ওঠে, আমার মনে হয় ওই দোলার মধ্যেই কোনো গাপলা আছে, না হলে এতজনের মধ্যে ওই একজনকেই কেন তোমার সাথে এমন ব্যবহার করলো? আমারও যে সন্দেহ হয়নি এটা এমনটা নয়। তুমি একটা কাজ করো, আবার ওই দোলার বাসায় যাও, গিয়ে ভালো করে খুঁজে নিয়ে দেখে আসো। আমার মন বলছে ভাবি ওখানে থাকলেও হয়তো বা থাকতে পারে। নকশির কথা মতো দোলার ফ্ল্যাটের পাশেই এসে দাঁড়িয়ে আছে আরিফ। ছাতক পাখির মতো অপেক্ষা করছে মুস্কানের দেখা পাওয়ার জন্য। এখন কেন জানি তারও মনে হচ্ছে মুস্কান এখানে থাকলেও হয়তো বা থাকতে পারে। আরিফ দু চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ, তুমি যেন এখানেই মুস্কানের খোঁজ পেয়ে যাই। ওনার সব রাগ ও অভিমান মিটিয়ে যেন ওনাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি। অন্যদিকে মুস্কান চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছে। সর্বক্ষণ রুমে থাকতে থাকতে তার মনে এক ধরনের বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে।
তাই ভাবলো একটু বাহির থেকে ঘুরে আসবে। দোলাকে কথাটা বলতেই দোলাও মুস্কানের সাথে বাহিরে একটু ঘুরে আসতে চাইলো। তারপর দুই বান্ধবী বাহিরে বের হয়। আরিফ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যেতে যাবে, এমন সময় তার চোখ পড়ল মুস্কানের দিকে। মুস্কানকে দেখা মাত্রই ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। আরিফ এক প্রকার দৌড়ে এলো মুস্কান ও দোলার সামনে। আরিফকে তো দুজনেই দেখে থমকে দাঁড়িয়ে রইল। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, আর আমার কাছ থেকে আপনি লুকিয়ে বেড়াতে পারবেন না মুস্কান, আমি আপনাকে ধরে ফেলেছি। আরিফ এক প্রকার দৌড়ে চলে আসে। মুস্কান একবার দোলার দিকে তাকিয়ে তারপর তাকালো আরিফের দিকে। কিছুক্ষণ শান্ত থেকে নিজেকে সামলে নিয়ে বলল, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আরিফ তখন হতাশা মিশ্রিত সুরে বলল, এমন করে বলছো কেন মুস্কান? হ্যাঁ জানি, আমি রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু দোলা আরিফকে থামিয়ে দিয়ে বলে, শুনুন মিস্টার, কোনো অজুহাত দেখাতে আসবেন না এখানে। আপনার পুরুষ মানুষদের আমার ভালো করেই চেনা আছে। প্রথমে খারাপ ব্যবহার করবেন, কষ্ট দেবেন, তারপর হুট করে এসে বলবেন সরি, আর সব ঠিক হয়ে যাবে। সবটা কি এতই সহজ? আরিফ দোলার দিকে বিরক্তিকর দৃষ্টি ফেলে খানিকটা রাগী স্বরেই বলে, আপনি প্লিজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে আসবেন না, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। মুস্কান আরিফের উদ্দেশ্যে বলে উঠল, আমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি কোথায় খারাপ ব্যবহার করলাম মুস্কান? আমি তো শুধু থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আমার আপনার কথা শোনার কোনো টাইম নেই। বলেই মুস্কান সামনে দিকে হাঁটা দিল। আরিফ তার পিছন যেতে যাবে, এমন সময় দোলা তাকে আটকে বলল, এই যে মিস্টার, শুনুন। আরিফ পিছনে ফিরে দোলার দিকে তাকালো। মেয়েটাকে ভীষণ বিরক্ত লাগে তার, একদমই সহ্য করতে পারছে না এই মেয়েটাকে। তার কেন জানি না মনে হচ্ছে এই মেয়েটাই মুস্কানের মাথায় বিগড়ে দিয়েছে। আরিফ দোলার দিকে তাকাতেই সে বলে উঠল, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। শুনুন, মেয়েরা কোনো ফেলনা নয়, তাদের যখন ইচ্ছে কষ্ট দিবেন, আবার কাছে টেনে নেবেন, সবটা এতটাও সহজ নয়। মুস্কানের কাছে আপনাদের ব্যাপারে অনেক কথাই শুনেছি। আপনার বাবা দুলাভাইয়ের জন্য নাকি আপনি বিয়ে সম্পর্কে বিশ্বাস করেন না, কিন্তু আমার তো মনে হয় আপনিও তাদেরই দলে। দোলার কথা শুনে ভীষণ রাগ হলো আরিফের। সে বলল, কি বলতে চাইছেন, স্পষ্ট করে বলুন। আপনার বাবা আর দুলাভাই সম্পর্কের মূল্য বোঝেনি, তাদের ভালোবাসার মানুষকে গুরুত্ব দেয়নি। আপনিও তো সেই একই দলে পড়ে গেলেন। মুস্কান নিজের অতীত বলে আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আর আপনি কি করলেন? মেয়েটাকে এভাবে কষ্ট দিলেন। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, মুস্কান একটু বেশি সন্দেহবাদী। ব্যাপারটা স্বাভাবিক, আপনি একবার নিজেকে দিয়ে বিচার করে দেখুন তো, যদি আপনি মুস্কানের জায়গায় থাকতেন তাহলে কি ওর মতো রিয়েক্ট করতেন না? মুস্কান আমায় সব বলেছে যে আপনি নিজের কাজিনকে, ওকে আমি বোনের মতোই দেখি, বাট সে তো আপনার নিজের মায়ের পেটের বোন নয়, তাই না? আর আপনার মনে যাই থাকুক না কেন, আপনার মন তো কেউ পড়তে যাবে না, তাই আপনার বাহিরের কাজগুলোকেই সবাই দেখবে। আরিফদুল্লাহর যুক্তিগত কথাগুলোকে উড়িয়ে দিতে পারল না। সত্যিই তো, মেয়েটার বলা একটা কথাও যুক্তিহীন নয়। সবশেষে দোলা আরিফকে বলল, আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, সেদিন সারা রাত আপনি কোথায় ছিলেন? আর সকালে বাড়িতে মুস্কানের সাথে এত খারাপ ব্যবহারই বা কেন করলেন? আমি অনেক বড় একটা সমস্যায় ফেঁসে গিয়েছিলাম। ইনফ্যাক্ট এখনও সেই নিয়ে চিন্তায় আছি। আমার মানসিক অবস্থা তখন ভালো ছিল না। দোলা আরিফকে পরখ করে নিল কিছুক্ষণ। সত্যি আরিফকে বেশ বিচলিত লাগছে। দোলা আরিফকে পরামর্শ দিয়ে বলল, আপনার মানসিক অবস্থা যাই হোক না কেন, মুস্কানের সাথে করা খারাপ ব্যবহারটা কিছুতেই জাস্টিফাইড নয়। কারণ আপনার এই সমস্যার কারণ তো মুস্কান নয়, পুরুষদের এই এক সমস্যা। বাহিরে ঝামেলা করে এসে নিজের নিরীহ বউয়ের উপর সে রাগ ঝাড়ে। যাকে সেসব কথা, আপনার শুধু শুকনো মুখে ক্ষমা চাইলে হবে না। আপনার জন্য মুস্কান যতটা কষ্ট পেয়েছে, যতটা অপমানিত বোধ করেছে, তার থেকে দ্বিগুণ সম্মান দিয়ে তাকে মানাতে হবে। আমি নিশ্চিত যদি আপনি এমনটা করতে পারেন, তাহলেও আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না। আরিফ দোলার কথা উপলব্ধি করতে পারে। কৃতজ্ঞতা শাহিদ তাকায় দোলার দিকে। দোলাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলল, আমি আপনার জন্য কিছু করিনি। আমি যা করেছি নিজের বান্ধবী মুস্কানের জন্য করেছি। ও আপনাদের সবাইকে মিস করবে।
মুখে যাই বলুক ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুস্কানের কিন্তু আত্মসম্মান বোধ প্রখর। আপনার জন্য যে এটা স্যাক্রিফাইস করেছিল, কিন্তু বারবার তো করবে না। আপনাকে ক্ষমা করতাম না, অনেকদিন নাকে দড়ি দিয়ে গোড়াতাম। তবে মুস্কান আলাদা, ওকে বাহির থেকে শক্ত লাগলেও ও অনেক নরম মনের মেয়ে। তাই আপনি একটু এফোর্ট দিলে ওকে মানাতে পারবেন, বাকিটা আপনার ইচ্ছা। মুস্কান ও দোলা দুজনেই দোলার রুমে বসে আছে। দোলা মোবাইল ঘাঁটতে ব্যস্ত, আর মুস্কান উদাস মনে বিছানায় বসে আছে। মুস্কানকে এভাবে উদাস দেখে দোলা ফোনটা লাউড স্পিকারে দিয়ে বলে, এই গানটা চালিয়ে দিল। মুস্কান নিজের ভাবনা থেকে বেরিয়ে দোলার দিকে তাকাতে সে বলে উঠলে, তোর বর্তমান অবস্থা দেখে আমার এই গানটার কথাই মনে পড়লো। মুস্কান কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বাজতে লাগলো। দোলা ফোনে মনোযোগ দিয়ে পা দোলাতে লাগলো। মুস্কানের উদ্দেশ্যে বলল, যা গিয়ে দেখে আয় তো, কার আগমন হলো এ সময়। মুস্কান উঠে গিয়ে দরজা খুলতে দেখতে পেল আরিফকে। তবে আরিফ আবার খালি হাতে আসেনি, তার হাতে চকলেট, ফুলের বুপে, আরও অনেক কিছু। এসব দেখে মুস্কান বলল, আপনি আবার কেন এসেছেন এখানে? আপনাকে ফিরিয়ে নিতে এসেছি। আমি যাব না আপনার সাথে। কথাটা বলেই মুস্কান দরজা লাগাতে যাবে, এমন সময় আরিফ হাত দিয়ে দরজা আটকে দেয়। তারপর হাঁটু গেড়ে বসে পড়ে মুস্কানের সামনে, ফুলের বুফেটটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি আপনাকে নিজের রানী করে নিয়ে যেতে এসেছি মুস্কান। আপনি অতীতে সব কিছু ভুলে চলে আসুন আমার কাছে। আমি কথা দিচ্ছি, আবার আমি আপনাকে মাথায় তুলে রাখবো। মুস্কান অবাক হয়ে তাকিয়ে রইল আরিফের দিকে। এমন কিছু সে মোটেও আশা করেনি। সবটাই স্বপ্নের মতো লাগছে তার কাছে। সাথে একরাশ ভালো লাগার অনুভূতি এসে ছুঁয়ে যাচ্ছে তার মনকে। মুস্কান সম্পূর্ণ নির্বাক হয়ে আরিফের দিকে তাকিয়ে রইল। দুজনের চোখাচোখি হলো। কিছুক্ষণ একে অপরের চোখের মাঝে ডুবে রইল দুজনে। তারপর আরিফ মুস্কানকে আবার বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? মুস্কান আবার আবেগ আপ্লুত হয়ে আরিফের হাত থেকে ফুলের বুফেটা নিয়ে বলল, আপনি এমনভাবে আমাকে মুগ্ধ করলেন যে আমি আর না বলে থাকতেই পারবো না। আরিফ আবার ভীষণ খুশি হয়, উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মুস্কানকে। একটু দূরে দাঁড়িয়ে সবটাই দেখছিল দোলা। সে আবার হালকা কেসে উঠল। দোলার উপস্থিতি বুঝতে পেরে দুজনে দূরে সরে এসে নর্মাল হওয়ার চেষ্টা করে। দোলা তাদের দুজনকে সামনে আসে। মুস্কানের হাতটা নিয়ে আরিফের হাতে রেখে বলে, এই নিন, আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিলাম। তবে এটাই কিন্তু আপনার শেষ সুযোগ। ফার্দার যদি আমার বান্ধবীর সাথে কোনো খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু আমি ওকে চিরদিনের জন্য নিজের কাছে নিয়ে আসবো। এই ভুল আর করবো না বাবা, একেবারে শিক্ষা হয়ে গেছে। সবাই সমস্বরে হেসে ওঠে।